জয় তারা। আমি শ্রীদেব আচার্য আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো জ্যোতিষ ইউটিউব চ্যানেল। আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা যারা এখনই ভিউয়ার্স আছেন, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার নতুন ভিডিওর অনুপ্রেরণা। চলুন শুরু করি। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কী নিয়ে আলোচনা করব। যুদ্ধ, মহাযুদ্ধ। আমরা মহাভারতের গল্প শুনেছি। ছোটোবেলায় সাদা কালো টিভিতে মহাভারত দেখার জন্য অন্যের বাড়িতে অনেকে চট পেতে মাদুর পেতে বসেছি। সেদিন কোথায় চলে গেছে? বিজ্ঞান অনেক এগিয়ে, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট। এখন খবরের কাগজের জন্য অপেক্ষা করতে হয় না, খবর ইলেকট্রিকের মতো কয়েক সেকেন্ডে চলে আসে ফোনে। ছোটোবেলায় রাজনীতি কি জানতাম না। বয়স্করা বসে দোকানে চা খেতেন, তাদের আলোচনায় চলতো খবরের কাগজ আর রেডিওর খবর শুনে বুঝতাম না। যাক সেসব কথা। এখন যুদ্ধ, মহাযুদ্ধ। কি বলছি বলুন তো? মহাভারতের যুদ্ধে কর্ণ যেদিন হত হয়েছিলেন তার আগের দিন সন্ধ্যায় দেবী কুন্তী কর্ণকে ফেরাতে গিয়েছিলেন পূর্ণ জাহ্নবীর তীরে। পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, কর্ণ নাম যার, অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি, কহ মোরে তুমি কে গো মাতো। কর্ণ হত হয়েছিলেন অর্জুনের কাছে। কিন্তু এখন যে যুদ্ধ তা মহাভারতের নয়, লোকসভার ভোট যুদ্ধ। সে যুদ্ধ অর্জুনের সঙ্গে কর্ণের নয়, যুদ্ধ অর্জুনের সঙ্গে পার্থের। আমরা জানি অর্জুনের আর এক নাম পার্থ। কিন্তু এখন আর কৌরবপক্ষ পাণ্ডবপক্ষ নয়, এখন ভোট যুদ্ধ, টিএমসি আর বিজেপি। এ যুদ্ধ তীর ধনুকের নয়, এ যুদ্ধ মানুষের দেওয়া ভোটের মাধ্যমে ব্যালট বক্সে। তবে ভোট যুদ্ধে পার্থ অর্জুন আলাদা ব্যক্তি হলেও আপনাদেরকে এক মিরাকল হিসেব দেখাবো সংখ্যাতত্ত্বের বিচারে। তার আগে ব্যারাকপুর নিয়ে কিছু কথা বলি। ব্যারাকপুর কী জন্য বিখ্যাত? গান্ধী মিউজিয়াম, গান্ধীঘাট, আদ্যাপীঠ মন্দির, লালবাগান, অন্নপূর্ণা মন্দির, উদয়নবাটি, হনুমান মন্দির। ব্যারাকপুর কেন বলা হয়? এটি হুগলি নদীর ঠিক পূর্বে অবস্থিত এবং এটি কলকাতা শহরের সমষ্টির অংশ। কলকাতা থেকে 15 মাইল অর্থাৎ 24 কিমি উত্তরে অবস্থিত। ব্যারাকপুর নামটি সম্ভবত 1772 সাল থেকে সেখানে সৈন্য মোতায়েন থাকার কারণে এসেছে। ব্যারাকপুর কে শাসন করতেন? ঐতিহাসিকভাবে শহরটি ব্রিটিশ শাসনের অধীনে। এটি সামরিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল এবং 17 শতকে ব্রিটেনের বিরুদ্ধে বিদ্রোহের বেশ কয়েকটি দৃশ্য ছিল। ভারতের প্রাচীনতম সেনানিবাস এবং পশ্চিমবঙ্গের পুলিশ ট্রেনিং একাডেমি উভয়ই ব্যারাকপুরে অবস্থিত। প্রথম স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে ব্যারাকপুর কোন অর্থে প্রথম ছিল? 1857 সাল ব্যারাকপুর একটি ঘটনার দৃশ্য ছিল, যেটি 1857 সালে ভারতীয় বিদ্রোহ শুরুর কিছু কৃতিত্ব। একজন ভারতীয় সৈনিক মঙ্গল পাণ্ডে তার ব্রিটিশ কমান্ডারকে আক্রমণ করেছিলেন এবং পরবর্তীকালে তাকে কোর্ট মার্শাল করা হয়েছিল। এবার ব্যারাকপুরের লোকসভা ভোটের নিরিখে একটু আলোচনা করব। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের একটি এবং 1953 সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তপশিলি জাতি উপজাতির জন্য সংরক্ষিত নয়। মোট 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সরকারি ভাষা হলো বাংলা ও ইংরেজি। বর্তমান সাংসদ অর্জুন সিং। 7টি বিধানসভা কেন্দ্রের নাম আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র 2024 ভোটের একটা ফ্যাক্টর। অতীতের ফলাফল নিয়ে একটু বলবো আপনাদেরকে। 2019 সালে দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ের মাঝেই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং এবং কেন্দ্রটি তিনি জিতেও নেন। উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং রাজনৈতিক ক্ষেত্র। 1951 সাল থেকেই এই কেন্দ্রটি লোকসভা কেন্দ্র হিসেবে অবস্থান করেছে এবং বর্তমানে কেন্দ্রটির সাংসদ অর্জুন সিং। 2019 সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি মোট
ভোটদাতা ছিলেন 14,33,276 জন। উত্তর চব্বিশ পরগনার জুট শিল্পাঞ্চল কোন রাজনৈতিক দলের আধিপত্য বজায় থাকবে তার নিরিখে এই কেন্দ্রটি শাসক এবং বিরোধী উভয় রাজনৈতিক দলের কাছেই গুরুত্বপূর্ণ। 1952 সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রটিতে জয়ী হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রামানন্দ দাস। 1957 সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটিতে প্রজা সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে বিমল কুমার ঘোষ জয়ী হন। 1962 সালে লোকসভা নির্বাচনে জয়ী হন সিপিআই এর পক্ষ থেকে রেণু চক্রবর্তী। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 94,000-এর বেশি ভোটে পরাজিত করেছিলেন। 1967 সালে লোকসভা নির্বাচনে কেন্দ্রটি থেকে জয়ী হন সিপিআইএম এর পক্ষ থেকে মোহাম্মদ ইসমাইল। 1971 সালে আবার জয়ী হন মোহাম্মদ ইসমাইল। 1977 সালে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সৌগত রায়। এর পরের নির্বাচনে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেবী ঘোষাল। 1989 সালে নির্বাচনে জয়ী হন সিপিআইএম এর পক্ষ থেকে তড়িৎ বরণ তোপদার। 1991-এও জয়ী হন তড়িৎ বরণ তোপদার। 1996, 1998, 1999 এবং 2004 লোকসভা নির্বাচনে তড়িৎ বরণ তোপদার তার দখলে রেখেছিলেন। 2009 সালে দীনেশ ত্রিবেদী কেন্দ্রটি থেকে বিপুল ভোটে জয়ী হন। 2014 সালে আবার দীনেশ ত্রিবেদী জয়যুক্ত হন। 2019 সালে কেন্দ্রটি হাতছাড়া হয়। তৃণমূল কংগ্রেসের অর্জুন সিং জয়ী হন। 2021 বিধানসভার নির্বাচনের ফলাফল আলোচনা করি। আমডাঙ্গার প্রার্থী রফিকুল রহমান 25,000-এর বেশি ভোটে জিতেছিলেন। বীজপুর সুবোধ অধিকারী 13,000-এর বেশি ভোটে জয়ী হয়েছিলেন। নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হন পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম, মঞ্জু বসু, রাজ চক্রবর্তী। অন্যদিকে ভাটপাড়া কেন্দ্রটি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পবন কুমার সিং জয়ী হন। এতক্ষণ সঙ্গে আছেন, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন, তবেই পার্থ ভৌমিক এবং অর্জুন সিংয়ের মধ্যে যে আমি নামের সংখ্যাতত্ত্বের ম্যাজিক দেখাবো বলেছি, সেটাই আমি এখন দেখাতে চলেছি। এবার সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ থেকে জেড পর্যন্ত 1, 2, 3, 4 করে 9টা ঘর আছে। এ থেকে জেড পর্যন্ত কিভাবে বসে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এবার পার্থ নামটি, পার্থ PARTH, পার্থ, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, পির জন্য 7, এর জন্য 1, আর এর জন্য 9, টির জন্য 2, এইচের জন্য 8, এর জন্য 1। তাহলে পার্থ যোগ করলে আমাদের কি হয়? পার্থ যোগ করলে আমাদের হয় সংখ্যাতত্ত্বের হিসেবে আমাদের আসে 1, আর ভৌমিকের জন্য হিসেব করলে হয় আমাদের 3। তার পার্থ আর ভৌমিক যোগ করলে আমাদের 4, 4 সমান সমান রাহুর সংখ্যা। আবার দেখুন, যখন আমরা অর্জুন সিংয়ের ক্ষেত্রে যাব তখনও আমরা দেখতে পাবো অর্জুন সিংয়ের ক্ষেত্রেও অর্জুন ARJUN অর্জুন, অর্জুনের ক্ষেত্রেও আমরা সংখ্যাতত্ত্বের হিসেবে পাচ্ছি কত? সংখ্যাতত্ত্বের হিসেবে আমরা এর জন্য 1, আর এর জন্য 9, জের জন্য 1, ইউ এর জন্য 3, এন এর জন্য 5, সেটাও সংখ্যাতত্ত্বের যোগফল আমাদের 1 দাঁড়ায়। এবং সিং SINGH সিং সংখ্যাতত্ত্বের হিসেবে দাঁড়ায় 3। তাহলে সেই 1 আর 3 যোগ করে অর্জুনের সিংয়ের ক্ষেত্রেও আমাদের 4 আসে, অর্থাৎ রাহুর সংখ্যা। কিছু বুঝতে পারলেন? নামের সংখ্যাতত্ত্বের হিসেব করে দুজনেই সমান সমান, কেউ কাউকে টলাতে পারছেন না। পার্থভৌমিকের ডেট অফ বার্থ 22 জানুয়ারি 1964, কুম্ভ রাশি, গ্রহের অধিপতি শনি, সংখ্যা 8। 2024-কে সংখ্যাতত্ত্বের যোগফল করলে হয় 2 + 0 + 2 + 4 = 8, শনির বছর। কিন্তু বাংলা বছর 1431-কে যদি আমরা যোগ করি তাহলে 1 + 4 + 3 + 1 = 9, মঙ্গলের বছর। আবার দেখুন, অর্জুন সিংয়ের ডেট অফ বার্থ 2রা এপ্রিল 1962, মেষ রাশি, গ্রহের অধিপতি শনি, সংখ্যা 9। তাহলে বছরটি কার? শনিদেবের না মঙ্গলের? যদি আমরা ইংরেজি বছর ধরি, রাশি অনুযায়ী সংখ্যা হয় 8 এবং বছরের যোগফল হয় 8, তাহলে 2024 সাল পার্থভৌমিকের
আবার যদি বাংলা বছর ধরি 1431 যোগফল হয় 9, তাহলে অর্জুন সিংয়ের রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের সংখ্যা 9, তাহলে বছরটি কার? পার্থ ভৌমিকের না অর্জুন সিংয়ের? আবার যদি আমরা ব্যারাকপুরকে যোগ করি, ব্যারাকপুরকে সংখ্যাতত্ত্বের যোগফল হয় 8, তাহলে ব্যারাকপুর কার যাবে? দুজনেরই নামের যোগফল 4, তাহলে ব্যারাকপুরকে সঙ্গে যদি নাম যোগ করা হয় তাহলে প্রত্যেকেরই সেই যোগফল হয়ে যাবে সংখ্যাতত্ত্বের বিচারে 3, অর্থাৎ বৃহস্পতির সংখ্যা। আবার সংখ্যা দিয়ে ভাগ করলে ব্যারাকপুরকে নামের সংখ্যা দিয়ে তাহলে হয়ে যাবে 2, প্রত্যেকেরই 2, অর্থাৎ চন্দ্রের সংখ্যা। তাহলে কে জিতবে আপনারা বলুন কমেন্ট করে। আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো কে জিতবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার অ্যাস্ট্রোজ্যোতিষ চ্যানেলকে বেশি বেশি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। নমস্কার। পরের ভিডিওতে আমি ব্যাখ্যা দেবো রাশিগত আলোচনা নিয়ে ব্যারাকপুর থেকে এই লোকসভা ভোটে কে জয়ী হতে পারে। নমস্কার।